দেখে স্থগিতাদেশ দিয়ে এই নির্বাচন বাতিল করা হোক এবং তার সপক্ষে 100-র বেশি ভিডিও ফুটেজ সহ অনেকগুলো তথ্য সেই জনস্বার্থ মামলায় ছিল বলে আমরা জেনেছি। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ তারা গণনায় স্থগিতাদেশ দেননি। তারা বলেছিলেন গণনা বা পৌর বোর্ড গঠনে স্থগিতাদেশ না দিলেও যেহেতু এই গুরুতর অভিযোগ এসেছে, এই জাজমেন্টের যা নির্দেশাবলী হবে এর পরিণতিও তাই হবে। সেক্ষেত্রে তারা কোর্ট যথেষ্ট টাইম দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে ইস্ট মিদনাপুরের এসপিকে আর স্টেট ইলেকশন কমিশনারকে লিখিত হলফনামা জমা করতে বলেছিলেন। আপনারা যদি, ওটা তো পাবলিক ডোমেনে এসে গেছে, এটা তো সিক্রেট নেই, হলফনামাগুলো ওয়েবসাইটেও পাবেন কোর্টের, এবং ওটা পাবলিক ডোমেনেও এসে গেছে, কপিও সার্ভ হয়েছে সব পক্ষের কাছে। তাতে স্টেট ইলেকশন কমিশন এবং পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথকে এরা লিখে দিয়েছেন যে 68টা সিসিটিভির কোনো অস্তিত্ব তারা খুঁজে পাচ্ছেন। অর্থাৎ আজকে কোর্টের জাজমেন্ট নিয়ে কোনো বক্রোক্তি করার, কোনো নেতিবাচক কথা বলার অধিকার রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং শাসক তৃণমূল কংগ্রেসের নেই। কারণ তাদের প্রতিনিধি পুলিশ এবং স্টেট ইলেকশন কমিশনের হলফনামায় স্পষ্ট উল্লেখ আছে যে 68টা সিসিটিভির মেমোরি এবং তার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। ন্যাচারালি যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছিলেন সেই অভিযোগ প্রমাণিত বলে সেন্ট্রাল যে আইএসএফএল রয়েছেন তাকে দিয়েছে এবং তারা যে কোনো এজেন্সির সাহায্য নিয়ে এটা করতে পারেন। এটা একটা হিস্টোরিক রায় এবং অত্যন্ত নিরপেক্ষভাবে যে এজেন্সি অনেক বড় বড় এই যে পরীক্ষা করেন তাদেরকে দিয়েছেন কোর্ট। তা কোর্ট জুনের সেকেন্ড উইকে রেখেছেন। আমি মনে করি গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে গণতন্ত্রের পক্ষে খুব শুভ লক্ষণ, এবং আমাদের যে অভিযোগ, এই অভিযোগ অনেকাংশে সত্য প্রমাণ হয়েছে। বাকিটাও আইএসএফএল এর তদন্তের পরে আমি মনে করি 100% প্রমাণিত হবে এবং পশ্চিমবঙ্গে ভোটে ছাপ্পা, রিগিং, একের ভোট অন্যজন দেওয়া, একজন 30টা 40টা করে টিপ দিয়ে ভোট করা, সেভিং ফোম, সিসিটিভির উপর স্টিকার, সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া, পিছন থেকে সিসিটিভির তার খুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি যতগুলো অপকর্ম পশ্চিমবঙ্গে চালু আছে বিভিন্ন নির্বাচনে, তার ইতি ঘটবে। সেই জন্য আমি মনে করি মহামতি গোখলে একটা সময় বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সিআর দাস বলতেন তাম্রলিপ্ত জাতীয় সরকার দেখার পরে, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। কাঁথি গণতন্ত্রের এই বিপন্নতার ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে, যেভাবে 11 সালের আগে নন্দীগ্রাম দাঁড়িয়েছিল। আজকে যেভাবে অভিযুক্তের বাবাকে অনেকক্ষণ ধরে জেরা করেছে, এই প্রসঙ্গে একটা কথা বলছি, তৃণমূল এই প্রসঙ্গে বলছে যে অভিযোগ বিজেপি এখানে কাঁথি পুরসভার ক্ষেত্রে তুলছে, সেই একই অভিযোগ আমরা আগরতলা সহ গোটা ত্রিপুরার নির্বাচনের ক্ষেত্রেও তুলেছি। তারা আইনি লড়াই করবে, তাদের অসুবিধা কি? তাদের আইনি লড়াই করবে, আইন কি করবে এটা আমি কি করব? তাদের আগরতলা হাইকোর্ট কি করেছে, সুপ্রিম কোর্ট কি করেছে, এগুলো তারা তাদের যে আইন বিশেষজ্ঞ যারা আছে তাদের নিয়ে বুঝে নিক। আমি এর ব্যাপারে কোনো মন্তব্য করব না।
রানাঘাট ধর্ষণ কিন্তু মামলা এই রাজ্যে যে ভোটের নামে প্রহসন করে মমতা ব্যানার্জি আর তার দলদাস পুলিশ এবং তার ব্রাঞ্চ অর্গানাইজেশন স্টেট ইলেকশন কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ সৌরভ দাস, এটা খানিকটা 80% প্রমাণ হয়ে গেল, বাকি 20% আইএসএফএল এর রিপোর্ট আসার পরে প্রমাণ হয়ে গেল। রানাঘাট ধর্ষণ মামলায় দেখা যাচ্ছে আদালত নির্দেশ দিয়েছে যে বয়ানে অসঙ্গতি রয়েছে এবং পুনরায় ময়না তদন্ত হবে। এটা তো ওয়েলকাম করা ছাড়া, রানাঘাট মানে হাঁসখালি, এটা তো না ওটা রামপুর ওটার কারণ হাঁসখালি তো পুড়িয়েই হাঁসখালি, পোস্টমর্টম করার কোনো স্কোপ নেই। এবং তার বাবাকে আজকে অনেকক্ষণ ধরে জেরা করেছে, তাকে অ্যারেস্ট করা হতে পারে। দেখুন, যেভাবে পশ্চিমবাংলায় প্রত্যেক দিন ধর্ষণ এবং মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে আদালত এগিয়ে না এলে অন্য কোনো উপায় নেই। কারণ সরকারের যিনি প্রধান, তিনি হাঁসখালির মতো স্পর্শকাতর বিষয়ে তদন্ত হওয়ার আগেই তদন্ত শেষ করে দিয়েছেন। তিনি প্রকাশ্যে বললেন যে আমি পুলিশকে বলেছি যে ওই মহিলাটা প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী ছিল কিনা, আর লাভ অ্যাফেয়ার্স অর্থাৎ প্রেম ঘটিত কিছু বিষয় ছিল কিনা তদন্ত করে দেখুন। একটা নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দিল, সেটা নিয়ে তিনি তদন্ত করতে বলেন। তিনি তদন্ত করতে বলেছেন মেয়েটা প্রেগনেন্ট কিনা আর লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা। স্বাভাবিকভাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর মুখ থেকে তদন্তের আগেই যদি এইসব কথাবার্তা বেরোয়, সেক্ষেত্রে বিচার ব্যবস্থা বা মহিলা কমিশনের মতো সাংবিধানিক বডি এরা এগিয়ে না এলে পশ্চিমবাংলার নারীরা প্রকৃতপক্ষে বিপন্ন। এই বিরুদ্ধে আজকে 3 জনকে অ্যারেস্ট করেছে এবং গতকাল করেছে। এবং এদের বিরুদ্ধে এনআই করেছে এবং 3 জনই বলা হয়েছে, আদালত বলছে যে এরা নাকি ভোট লুট করার জন্য বোম তৈরি করেছে। না, স্বাভাবিক তো, বোমটা তো বাঁধছিল কাঁথি পুরসভার ভোট লুট করার জন্য। ওইখানে তো নিজেদের বোম নিজেরা ফেটে অফিসিয়ালি 2, গোটা 5-6 মরেছে, বাকি বডিগুলোকে সরিয়েছে। আর 7টা সিরিয়াস ইনজোর, কার আঙ্গুল গেছে, কার কান গেছে, কার নাক গেছে, কার পা গেছে। এর সঙ্গে অনেকে যুক্ত এবং মশলা যারা কিনে দিয়েছেন, বোমের এই হাই এক্সপ্লোসিভ কিনতে যারা টাকা সাহায্য করেছেন, এনআইএ এর উচিত তাদেরকেও তদন্তের আওতায় আনা। আজকে দেখা যাচ্ছে বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, জলকামান ছোড়া হয়েছে এবং চাকরির জন্য শেষ পর্যন্ত আন্দোলনের পথে আসছেন সবাই। এরকম পরিস্থিতি কেন রাজ্যে? বিকাশ ভবনকে দুর্ভেদ্য দুর্গে অনেকদিন ধরেই পরিণত করে রেখেছে। যখন কলেজ স্কুল খোলার দাবি নিয়ে আমরা 4-5-6 জন এমএলএ গেছিলাম, তখনও দেখেছিলাম আমরা নোটিশ না দিয়েই গেছিলাম, 500-র বেশি পুলিশ অফিসার ছিল। আর আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ঘোষিত প্রোগ্রাম, সেখানে তো 2-3 হাজার পুলিশ, কয়েকটা জলকামানে তো থাকবেই, কয়েকটা ব্যারিকেড বেড়া তো থাকবেই। বাংলার মানুষ দেখুক, 2 কোটির বেশি বেকার, 90 লক্ষের বেশি উচ্চশিক্ষিত বেকার যারা এসএসসির, তারা দেখুন যে চাকরির দাবিতে, চাকরির হিসাবের দাবিতে আন্দোলন করতে গেলেও কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়। কর্মসংস্থান নিয়ে বিজেপি বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করছে। কেন্দ্রের রিপোর্টেই কর্মসংস্থান নিয়ে রাজ্যের প্রশংসা করা হয়েছে এবং বাংলার মাথাপিছু আয় অন্যান্য রাজ্যের থেকে অনেক বৃদ্ধি। এ কে বলেছে জানি না, অনেকগুলো সংস্থা এই ধরনের রিপোর্ট সপ্তাহে সপ্তাহে করে এবং আপনার ওই যে কি একটা পুরস্কার পায় না পশ্চিমবঙ্গ সরকার, ওগুলো কিনতে পাওয়া যায়। এখন কে রিপোর্ট দিয়েছে আমি জানি না, আর যদি কোনো সংস্থা এই রিপোর্ট দিয়ে থাকে, সেই সংস্থাকে তথ্য সরবরাহ করেছেন বৃদ্ধাশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা ব্যানার্জি। অনুব্রতর কিন্তু পাসপোর্ট নেই, আজকে জমা দিতে পারবে। অনুব্রত পড়াশোনা না থাকলে পাসপোর্ট থাকবে। বাংলাদেশে গরু নিয়ে যাতায়াত করতো বেআইনি পথে, চোরাই পথে, যেখানে বিএসএফ এর চৌকি নেই, ওটা দিয়ে ও আর এনামুল গরু নিয়ে পাচার করা। কিন্তু ওর পাসপোর্ট থাকার কথা নয়, কারণ অনুব্রত তো পড়াশোনা নেই, পুঁথিগত কোনো বিদ্যা। আইএসএফ কে তৃণমূল ভয় দেখাচ্ছে, যেটা বলেছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে, যে রেজাউল ঘনিষ্ঠ তৃণমূল নেতা রশিদ মোল্লা বলেছে তুফান বছরে একবার আসে, একাধবার আসে, আবার চলে যায়, যখন যায় ছাড়খাড় করে দিয়ে দেয়। এই যে ভয়টা দেখানো বিরোধীদের, পোস্টপোল ভায়োলেন্সের বর্ষপূর্তি, প্রমাণিত সত্য।
বিরোধী দল করলে ঘর ছাড়া হতে হবে, খুন হবে, লুট হবে, জরিমানা হবে, হত্যা হবে, মহিলাদের ধর্ষণ হবে, জমির পাকা ধান কেটে নিয়ে চলে যাবে, পুকুরে বিষ দেবে। এ তো পশ্চিমবাংলা। এই জন্যই তো জাতীয় নির্বাচন কমিশন বলে গেছে, জাতীয় মানবাধিকার কমিশন বলেছে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এই জন্য এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপাল একটি বড় বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেলের একটি কনক্লেভে দিল্লিতে বলেছেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি। প্রয়াগরাজের ঘটনা একই পরিবারে, সেটা নিয়ে তৃণমূল জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল। 48 ঘন্টার মধ্যে দেখা করতে চায়। দেখা করতে। সে করতে পারে, মানবাধিকার কমিশন নিশ্চয়ই দেখা করলে করবে। না না, দেখা করবে না। তৃণমূল যে চিঠিটা পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে, তাদের লিখেছে যে পরিবারের যা অভিযোগ এফআইআর এ প্রয়াগরাজের পুলিশ সেটা। আমি এটা বলবো না। যোগী আদিত্যনাথজির রাজত্বে ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা উনি নেন তার 100% পশ্চিমবঙ্গ হয় না। আর মমতা ব্যানার্জি রামপুরহাটের বাগদুইকে যদি প্রয়াগরাজ দিয়ে কাউন্টার করতে চান তাহলে বলবো মূর্খের স্বর্গে আছে। কাঁথির ভোটে সিএফএসএল দেখবে, কলকাতায় কি দরকার আছে? কলকাতার ভোটেও কি দরকার রয়েছে এটা? দেখুন, সব ভোটেই স্থানীয় নির্বাচনে এটা হয়েছে। আপনি এইগুলো যে আশ্চর্যজনক ফল, এই রাজ্যে নির্বাচন, উপনির্বাচন, অনেক কিছু ভোটের সাক্ষী আপনারা, আমরা সবাই। আমি নিজে কলেজের ভোট থেকে লড়ছি, 3টে পুরসভায় লড়েছি, 4টে বিধানসভায় লড়েছি, 3টে লোকসভা ভোটে লড়েছি। এত ভোটে, বেশ বড় ভোটে লড়ার অভিজ্ঞতা খুব কম লোকেরই আছে পশ্চিমবঙ্গে। আমি 2001 থেকে 2021 পর্যন্ত 4টে অ্যাসেম্বলি, 1, 6, 16, 21, 3টে পার্লামেন্ট, 4, 9, 14 লড়েছি। 7টা বড় ভোটে লড়েছি 20 বছর। তা আমি আপনাকে বলছি, যে স্টাইলে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে সেই স্টাইলে ভোট বিগত দিনে কোনোদিন হতো না। আপনাকে বলি যে 2রা মের আগে একরকম রাজনৈতিক পরিবেশ থাকে। একটা সরকার হওয়ার পরে উপনির্বাচন সাধারণভাবে সরকারি দলের অ্যাডভান্টেজ থাকে। কিন্তু যেখানে দিনহাটাতে আমাদের প্রার্থী জিতেছেন অল্প ভোটে, সেখানে 10,000, 20,000 ভোটে টিএমসি জিতে যেতে পারে। 2রা মের আগের সিচুয়েশন, তারপরে সিচুয়েশন আলাদা। 1,68,000 ভোটে একজন জিতবে। পাণ্ডবেশ্বরে যেখানে মাত্র 3,000-এর কম ভোটে আমাদের প্রার্থী হারলেন 1 বছর আগে, সেখানে 92,000 ভোটে বিজেপিকে হারতে হচ্ছে। এগুলো তো বিশ্বাসযোগ্য নয়। 108টা পুরসভার বাহিরপুর ছাড়া সবগুলিতেই একেবারে কি এমন হয়ে গেল, লোক ভালোবেসে একদম দুহাত ভরে ভোট দিয়ে চলে গেল একদম। এগুলো তো স্বাভাবিক, খুব অস্বাভাবিক একটা ফলাফল হচ্ছে, এবং যার ফলে এই ফলাফলগুলো মানুষও স্বীকার করছে না, এবং এই ফলাফলগুলো কোনো সাংবিধানিক স্বীকৃত প্রতিষ্ঠানেও স্বীকৃত হচ্ছে না। আপনারা এই রায়পুর যাচ্ছেন, মানে ওই আদিবাসী মহিলা রায়পুর শিমুলডাঙ্গা, আমি কাল শিমুলডাঙ্গা গ্রাম, হাবড়া খন, ওটা আমার চেনা জায়গা। না, আমাদের তো ধরুন পরিষদীয় দলের যখন যায় তারা তো নিশ্চয়ই একটা অন্তর্তদন্ত করেন, সেই তদন্তের রিপোর্ট আমাকে দেন, রাজ্য পার্টিকেও দেন। এটা তো সিস্টেমের মধ্যে। এখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামটা প্রচলিত হয়েছে, তাই হয়তো ভাষাটা, টার্মটা ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে। কিন্তু তারা যখন যাচ্ছে তখন সেখানে তথ্য অনুসন্ধান করতে যাচ্ছে, পরিবারটা আইনি প্রোটেকশন পাচ্ছে কিনা, বেঁচে থাকলে নিপীড়িতা চিকিৎসাটা ঠিক পাচ্ছেন কিনা, তার পরিবার কোন রকম ভয়ে আতঙ্কে চাপে আছে কিনা, এগুলো তো দেখার দায়িত্ব। শুধুমাত্র গিয়ে ছবি তোলাটাই তো ডিউটি নয়। আমি যেখানে গেছি, হাঁসখালি থেকে শুরু করে ঝালদা, সেখানেও ঠিক একইভাবে আমি পীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে আমার আর্থিক সম্পর্কও তৈরি হয়েছে। যেমন হাঁসখালির
যে পরিবার, তার বাবা মা হোয়াটসঅ্যাপ ফোন ইউজ করতে পারে না, তার ভাই মানে কাকার ছেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রেখেছে, তিনি আমার সঙ্গে পরামর্শ করেন। ঠিক তপন কান্দুর পরিবারেও তার স্ত্রী, ছেলে, তার ভাইপো, এরা সবাই আমার নাম্বার নিয়ে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। সম্পর্ক মানে আত্মীয়তা। তাদেরকে এই লড়াইতে যাতে খুব সাধারণ পরিবারেরা আমরা সাহায্য করতে পারি। অর্থাৎ আপনি কি একা যাবেন? একা যাবেন না টিম যাবেন? না, আমাদের বাঁকুড়ার এমএলএরা এবং স্থানীয় নেতারা থাকে। আমি নিজে যাব, আমি ওখানেও যাব এবং কয়েকদিনের মধ্যে আমি আপনার ময়নাগুড়ি যাব। একটা বিষয় স্পিকার বলছেন যে সংবিধানে লেখা আছে 212 নম্বর ধারায় যে বিধানসভার অভ্যন্তরীণ কাজে কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না, তারপরও দেখা যাচ্ছে কোর্ট নির্দেশ দিচ্ছে স্পিকারকে হলফনামা দিচ্ছে। আদালতের হলফনামা দেওয়া এবং আপনাদের আদালতে যাওয়া দুটোই তাকে বিস্তৃত করে। ওনার সম্পর্কে আমি মন্তব্য করব না। ওনার এই মন্তব্যগুলো অন রেকর্ড না অফ রেকর্ড আমি জানি না। অন রেকর্ড, অফ রেকর্ড, অফ রেকর্ডের কোনো মন্তব্য আমি করব অন রেকর্ড অন ক্যামেরায় বলেছেন। ক্যামেরায় বলেননি। কোর্টেবল। আচ্ছা, না না, আমি এক্ষেত্রে বলি মাননীয় অধ্যক্ষ মহোদয় একটু খোঁজ নেওয়া উচিত। মহারাষ্ট্র বিধানসভার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, প্রথম দিন থেকে আমি বলে আসছি। সেখানকার সাসপেন্ডেড এমএলএরা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট দিয়ে বিচার ব্যবস্থার স্ট্যান্ড খুব ক্লিয়ার করেছে। সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দেয় সেই জাজমেন্টটা রুলে পরিণত হয় এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে একমাত্র নাল অ্যান্ড ভয়েড করতে পারে পার্লামেন্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে শাহবানু মামলা। সুপ্রিম কোর্টের রায়কে রাজীব গান্ধী মহোদয় তখন প্রধানমন্ত্রী, তিনি পার্লামেন্টে 3/4 মেজরিটি সেটাকে খারিজ করিয়ে আইন এনেছিলেন। এক্ষেত্রে মহারাষ্ট্রর সাসপেন্ডেড এমএলএ ভার্সেস সুপ্রিম কোর্টের লড়াইতে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টকে ভারতবর্ষের লোকসভা নাল অ্যান্ড ভয়েড করে। স্বাভাবিকভাবে ওটা রুল। মাননীয় অধ্যক্ষকে বলবো, উনিও আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন অধ্যক্ষ হওয়ার আগে, তিনি একটু ভালো করে এই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে মন্তব্য করলে তাহলে তিনি বুঝতে পারতেন যে আদালত সঠিক রাস্তায় গেছে। আর আমি আদালতে প্রাথমিকভাবে প্রমাণ করে দিয়েছি যে অধ্যক্ষ মহোদয়ের ওই দিনকার পানিশমেন্ট ফিরাদ হাকিমের আনা মোশানে বিধানসভার নিজস্ব রুল উনি ফলো করেননি। আমার মনে হয়েছে দার্জিলিংয়ে থাকা আকাশ রানীর টেলিফোনিক নির্দেশে তাড়াহুড়া করে পানিশমেন্ট দিতে গিয়ে এক্সেসিভ পানিশমেন্ট হয়ে গেছে এবং সেইটাই ওনার আমি মনে করি এই মন্তব্যের অন্যতম কারণ।